আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সংস্কারের পর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন, প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি, নিবন্ধন স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন 24শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20শে জুলাই। এবং সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট, টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, সংস্কার না করে জাতীয় বা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, কোন নির্বাচন আগে হবে এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে, তবে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। 2024 সালের 17 নভেম্বর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার প্রায় 2 মাস পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কমিশন। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরে সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন করতে 5টি মৌলিক আইন রয়েছে। তিনি বলেন, এগুলো একটির আওতায় আনলে ব্যয় যেমন কমে আসবে, তেমনি মাত্র 40 দিনের মধ্যেই এক শিডিউলে সব নির্বাচন সম্ভব। ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। 5টা মৌলিক আইন, পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর আমরা হতাহত যখন বহু কিছু হয়। এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 150 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে শূন্যতা পূরণের জন্য দরকার স্থানীয় সরকার নির্বাচন। সরকার কত শতাংশ পূরণ করতে পারে, অর্থাৎ এখনই যেগুলো করা সম্ভব। এই কথাটা প্রধান উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করেছেন। আমরা যে সুপারিশগুলো রেখেছি এইগুলোই শুধু আইন করতে হবে, অ্যাক্ট করতে হবে। বাকি যতগুলো সুপারিশ আছে সবগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে, এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার। স্থানীয় পর্যায়ে সংরক্ষিত নারী আসনে কেউ বিজয়ী হলে ওই প্রার্থীকে পরবর্তী নির্বাচনে সরাসরি লড়াই করার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
আর্থ শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির রাজধানী দোহায় আগামী 22 ও 23 এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলোর জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইউরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এগুইলার অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে উপস্থিত হচ্ছেন সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার এবং ভবিষ্যতের প্রজন্মদের আমাদের যারা আছে তাদের জীবন যাতে আরো সহজ হয়, আমরা যাতে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দিতে পারি, সেগুলো নিয়েই আলোচনা করেন প্রধান উপদেষ্টা মহোদয়। উনি আটনা সামিটের একটি গুরুত্বপূর্ণ এবং মুখ্য বক্তব্য যেটা আমরা বলি সেটা উনি প্রদান করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সংসদ পায়নি বিএনপি। রাজধানীতে এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেছেন, সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। রাহুল রায় জানাচ্ছেন। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ছিল রাজধানীতে। শ্রমিক দলের আয়োজনে এই আলোচনায় বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা শ্রদ্ধাভরে স্মরণ করেন আব্দুল্লাহ আল নোমানকে। নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেন তারা। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আলোচনায় সব সমাধানের পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা। প্রাইম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার হত্যার ঘটনায় মির্জা ফখরুল বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের পক্ষের নয়। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংস্কার প্রক্রিয়ার এই প্রস্তাবের বিপক্ষে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি আরও বলেন, টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। আগামী 22 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বসবে বিএনপি। জাকিয়া আক্তার জানাচ্ছেন। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বেলা 11টায় শুরু হয়ে বৈঠকটি চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৈঠকে সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল, কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি ও ব্যাখ্যায় কিছুটা একমত হলেও অধিকাংশ ক্ষেত্রে আগের অবস্থানই প্রকাশ করেছে দলটি। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছে এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে দুইটা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন, যেটা অর্থ বিল এবং আস্থা ভোট। এই যে আমরা 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবে। তো সেটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আরো একটু দেখতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, টানা দুইবার প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে বিএনপি। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। বিএনপি কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বলে জানান নজরুল ইসলাম খান। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত। আগামী 22শে এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। রোববার খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব তাফহিমুল ইসলাম। জানাচ্ছেন, বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের অফিসে দলটির সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার সহ জুলাই সনদ অনুযায়ী মৌলিক সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন সহ 8টি বিষয়ে একমত হয়েছে দল দুটি। পরে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই সনদ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যা দায় ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। রাজনৈতিক দলে নানা মত থাকতেই পারে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি আর ফেরত না আসার বিষয়ে সব দলই ঐক্যবদ্ধ। থেকে জুন একটা সময় ফ্রেম তো আছে, কিন্তু আমরা এই বিষয়ে ঐক্যমত যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এই জুলাই সনদেই আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি হাজির থাকবে। ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক চলছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে ঐক্যমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে পার্টির নেতারা বলেছে, সরকারের আগেই ইসির নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ঘোষণাকে সন্দেহের চোখে দেখেন তারা। রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22শে জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ জানাচ্ছেন, ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ সময় ছিল 20 এপ্রিল। এ পর্যন্ত নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে 65টি দল, আর সময় বাড়ানোর আবেদন এসেছে 46টির বেশি দলের পক্ষ থেকে। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22শে জুন পর্যন্ত বৃদ্ধি করব। রাজনৈতিক দল হিসেবে প্রথমবারের মতো সিইসির সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে আসে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন নিয়ে কিছু সুস্পষ্ট প্রস্তাব দিয়েছেন তারা। এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐক্যমত কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। ইসির কিছু কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে এনসিপি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়িয়ে 24শে জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ সরকারের 17 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়িয়ে 20শে জুলাই করা হয়েছে। পরাগ আসিম জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের 17 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনিসুল হক, আমির হোসেন আমু, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। এই মামলার মোট আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জন। আরেক মামলায় ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। তাদের উপস্থিতিতে মামলার শুনানিতে প্রসিকিউশন থেকে তদন্তের জন্য আরও সময়ের আবেদন করা হয়। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরো 2 মাস সময় দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্তে অগ্রগতির কথাও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তবে প্রতিবেদন দিতে আরো 2 মাস সময় চাওয়া হয়। আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। 2 হাত পেছনে নিয়ে হাত কড়া পরিয়ে আদালতে আনায় এজলাসে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন আসামি। এ বিষয়ে পুলিশ ও আসামি উভয় পক্ষকে বাড়াবাড়ি না করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে, বাড়াবাড়ি যাতে না করে। ডান্ডাবাড়ি হ্যান্ডকাপের উপরে আমি সুপার নেক্সট ইস্যু আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কিশোরী গর্ভধারণ পৃথিবীতে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে। সন্তান জন্মদানের সময় মা ও শিশু মৃত্যু অনেক। প্রায় অর্ধেক প্রসূতি সন্তান প্রসবের জন্য হাসপাতালে যান না, এতে মৃত্যু বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় এ তথ্য জানিয়ে বলা হয়, অপ্রতুল সরকারি সেবা আর কুসংস্কার সহ বিভিন্ন কারণে মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না। আরো জানাচ্ছেন রফিকুল বাশার। সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় 4,500 এবং প্রতিদিন গড়ে 12 জন নারী মারা যান। আর গড়ে প্রতিদিন জন্মের সময় মারা যায় 140 শিশু। অল্প বয়সে গর্ভধারণ, যথাযথ সেবার অভাবসহ নানা কারণে এই মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনায় এই তথ্য তুলে ধরে বলা হয়, আলোকিত ভবিষ্যৎ গড়তে মাতৃ মৃত্যু রোধ জরুরি। বেশিরভাগ মৃত্যু প্রতিরোধযোগ্য, এগুলো ঠেকানো যেত, কারণ এরা ইয়াং লেডি, এদের কোনো অসুখ হয় নাই, এরা একটা দুর্ঘটনার শিকার, এরা অধিকার বঞ্চিত। আন্ডার নারিশড মা অবশ্যই অ্যাডোলেসেন্ট একটা বাচ্চা জন্ম দেবে যে নাকি লো বার্থ ফিট হবে, সে আবার একটা অ্যাডোলেসেন্ট হবে, এবং এটা একটা বিশ্বাস সাইকেল। কৈশোর বিবাহ যেটা, সেটা কিন্তু পৃথিবীতে দ্বিতীয় হাইয়েস্ট এবং এশিয়ার মধ্যে সর্বোচ্চ, এবং টিনেজ প্রেগনেন্সির দিক থেকেও বাংলাদেশ পৃথিবীতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মাকে নিরাপদ অবস্থায় রাখবো, মায়ের মাতৃত্ব নিরাপদ করব, এবং যে সন্তানটি পৃথিবীতে আসলে সেটা যদি দায় হিসেবে না হয়, অসুস্থ সন্তান যাতে পৃথিবীতে না আসে, এই জন্য আমরা একত্রিত কাজ করতে হবে। পরিবার থেকে বঞ্চনা শুরু উল্লেখ করে অতিথিরা বলেন, নারীর প্রতি যত্নবান হওয়া জরুরি। প্রতিষ্ঠার 54 বছর পর একটি রাষ্ট্র তার সকল মায়ের জন্মদানের দায়িত্ব পালন করতে পারে না, এটা একটা বড় ধরনের ব্যর্থতা। আমাদের যে অগ্রাধিকারের ক্ষেত্রে মাতৃত্বকেও সামনে নিয়ে আসা দরকার, সেই বিষয়গুলো আমরা অন্তত আগামীতে যারা সরকার পরিচালনা আসবেন তাদের সামনে আমরা এটাকে নীতি হিসেবে আনতে চাই। জন্মের আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়, কতটুকু যত্ন মাকে আমি দেব, কতটুকু শান্তি তাকে আমি দেব, কতটুকু মানসিক প্রশান্তি সে পাবে। আমরা নারীকে নারী হিসেবে কতটুকু মর্যাদা দেই, মা হিসেবে মাকে কতটুকু মর্যাদা দেই, সেটার উপরে নির্ভর করে। বক্তারা বলেন, সচেতনতার সাথে প্রসব সেবা বাড়ালে মা ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস।
চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। জাতিসংঘের শান্তিরক্ষী প্রধান ও আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স ঢাকা নেমেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার তার সেনা এবং পুলিশ প্রধানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। বৈঠক শেষে জিন পিয়েরে ল্যাক্রোইক্স গণমাধ্যমকে জানান, তহবিল চ্যালেঞ্জের মধ্যেও শান্তিরক্ষী মিশন কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র অর্থায়ন কমানোর ঘোষণা দেওয়ার পর মিশন চালানো নিয়ে নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়েছে জাতিসংঘ। সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য দ্রুতই বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউনান এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেন। অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইবো বলেন, আগের ঘোষিত 3টি সহ ইউনানের আরও কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসায় নির্ধারিত হবে। বাংলাদেশিরা যাতে বিশ্বমানের চিকিৎসা পায় তা নিশ্চিত করা হবে। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আগের দুর্নীতির পেছনে বেশি সময় ব্যয় না করে ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেজন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক। আগামীতে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তা না হলে এই ব্যাধি থেকে সমাজ মুক্তি পাবে না। নীলফামারীতে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিনব্যাপী গণশুনানিতে সরকারি বেসরকারি 31টি দপ্তরের 81টি অভিযোগ নিয়ে সেবা দাতা এবং গ্রহীতার শুনানি হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, জেলা প্রশাসক নাইরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যরা উপস্থিত ছিলেন। কোথায় কোথায় দুর্নীতি হয় এটা তো আমরা সবাই জানি। যদি জেনেই থাকি তাহলে ভবিষ্যতের দুর্নীতিটা ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি তাহলে সেই দুর্নীতিগুলো হবে না। তাহলে আমাদের কাজটাকে ভাগ করতে হবে 3টা ভাগে। পুরনো দুর্নীতির জন্য একটা ভাগ, বর্তমান দুর্নীতির জন্য একটা ভাগ এবং আগামী দিন যাতে দুর্নীতি না হতে পারে সেই জন্য একটা ভাগ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দুর্নীতিটা আমি ধরেন পত্রিকাতে একটা টেন্ডার ছাপা হলো, মূলত একটা আমরা কোনো কিছু সরবরাহ নেওয়ার জন্য। শুরুতেই যদি আপনার টেন্ডার যেটা ডাকা হবে সেটা যদি স্পেসিফিকেশন কিছু ভুল থাকে কিংবা সেটা যদি ঠিকাদার বান্ধব হয় তাহলে তো আপনার শুরু থেকেই আপনি দুর্নীতি দিয়েই শুরু করলেন। তো আমরা যদি প্রথমেই জায়গাটা আটকে দিতে পারি, এটা যদি ঠিকাদার বান্ধব না হয়ে বাংলাদেশ বান্ধব হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতিটা অনেকাংশেই কমে আসবে। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল অপারেটরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল বন্দরের 55% কন্টেইনার হ্যান্ডেলিং করে, যা থেকে বন্দরে বছরে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আয় হয়। এই টার্মিনালের সব যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরের টাকায় কেনা। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালের পাশেই নৌবাহিনীর সদর দপ্তর ও মূল ঘাঁটি। তাই টার্মিনাল অপারেটরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কর্তৃপক্ষ যেটা বেসরকারি খাতে যারা পরিচালনা করছে তাদের তো নাম আপনারা সবাই জানেন। তাদের দেশের সাথে দেশের যারা কোম্পানি, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা কাজ করতেছে তাদের সাথেই করেন। বিদেশকে এখানে ঢুকাবেন না। বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমা বর্ষণ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আল জাজিরা। গাজা উপত্যকায় সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে পশ্চিমে একটি আবাসিক ভবন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরে হামাস যোদ্ধারা 35 বছর বয়সী এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবারে কৃষি সংবাদ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে লাইলা নওশিন জানাচ্ছেন। চারদিকে তামাক আর তামাক। বাড়ির আঙিনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের জায়গাও তামাকের দখলে। বিশেষ করে মাইনী নদীর তীরবর্তী উর্বর ফসলি জমিতেও বছর বছর বাড়ছে তামাকের চাষ। দীঘিনালায় 471 হেক্টর ফসলি জমির মাঠে এবার তামাক চাষ হয়েছে। তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় তামাক চাষে উৎসাহিত হচ্ছেন বলে জানান কৃষকরা। তামাকে আমরা যেই মূল্যটা পাই, যেমন মনে করেন আলু আছে, তারপরে মরিচ আছে, টমেটো আছে, তারপরে আপনার বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক শুকাতে দীঘিনালা উপজেলায় তৈরি হচ্ছে প্রায় 500 চুল্লি। মাটির উর্বরা শক্তি হ্রাস ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের যুব সমাজকে, আমাদের দেশের মানুষকে যাতে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য এই ব্যাপারে আমাদের ব্যাপক প্রচারণা চালানো উচিত। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বললেও মাঠে তার প্রভাব নেই। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু দীঘিনালায় নয়, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মাটিরাঙ্গা উপজেলায়ও তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষ বাড়তে থাকলে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। লাইলা নওশিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী। মেডিকেল বর্জ্য, পয় নিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হুমকিতে জলজ প্রতিবেশ ও পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানোর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। এক সময়ের খরস্রোতা মহানন্দা এখন মৃতপ্রায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বালুচর। রাবার ড্যাম বাস্তবায়নের পর থেকেই বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে মহানন্দা, আর সেখানেই ফেলা হচ্ছে হাজার হাজার টন বর্জ্য। নদীতে পড়ছে শহরের ডজনখানেক ড্রেনের প্রায় 28,000 ঘনমিটার দূষিত পানি। অনেক ময়লা আবর্জনার জন্য চুলকানি, ক্লিনিকের, বিশেষ করে ক্লিনিক, হাসপাতালের যে বর্জ্যগুলা এগুলা ফেলছে। অনেকে বাড়ির সকালের টয়লেট পরিষ্কার করছে, আপনার এই পানি নদীর উপরে ফেলছে। পানি দূষণ বন্ধ সহ মহানন্দার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে একটু বললেন যে দূষিত হচ্ছে, সেগুলো হইতেছে পৌরসভার তরবর্জ্য পানি দিয়ে নষ্ট হচ্ছে। পৌরসভার যে দিন দায়িত্ব আছে, আমি ওনাকে অবহিত করবো যে এগুলো ম্যানেজমেন্ট করার জন্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে আমরা একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে রয়েছে। যদি আমরা এই আউটফলগুলো চেঞ্জ করতে পারি, তাহলে আমরা একটি বিশুদ্ধ পানি আমরা নদীতে পাবো। সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর করণীয় কি সেই ব্যাপারে একটা পথ বের করে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলজ পরিবেশ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংবাদ সম্মেলনে ব্যাংকটির রিটেল ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব জানান, বিনামূল্যে সেবাটি পাবেন ফ্রিল্যান্সাররা, এমনকি ব্যাংক কোনো ধরনের সার্ভিস চার্জও কাটবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডক্টর তানজিবা রহমান বলেন, 10.5 লাখ ফ্রিল্যান্সারের জন্য এটা অনেক বড় খবর। তবে তার আশা, সবগুলো ব্যাংকে এ ধরনের বিশেষায়িত সেবা চালু হলে এই খাত থেকে বৈধ পথে আয় 1 বিলিয়নের জায়গায় কয়েক গুণ বাড়বে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ফ্রি কেন দিচ্ছি আমরা। অবশ্যই আমরা চাই মানে ফ্রিল্যান্সারদেরকে ডেভেলপ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এটা সম্পূর্ণ চার্জ ফ্রি রেখেছি। কারণ আমাদের ব্যাংকের ইনকামের আরো অন্যান্য অনেক পথ রয়েছে যেখান থেকে আমরা হয়তো সেটা প্রসারণের চেষ্টা করব। এদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ চার্জ মুক্ত রেখেছি। মানে এই অ্যাকাউন্টটা খুলতে আসলে কোনো ধরনের প্রি রিকোয়েজিট নাই যে এত টাকা জমা দিতে হবে, এটা জিরো ব্যালেন্সে খুলতে পারবে এই অ্যাকাউন্টটা। নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, যে ধরেন 50,000 টাকা থেকে শুরু করে অ্যাকাউন্টের টাইপ অনুযায়ী এটা ভ্যারি করে। বাট এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কোনো অগ্রিম বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ডিপোজিট দিতে হবে না। কক্সবাজারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার। সভাপতিত্ব করেন কোম্পানির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 500 ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সংবাদে সময় হলো আবারও বিরতি। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সোবাহান নিয়াজ, তুষার ও হৃদয় মিয়াজি সহ 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মোটিভ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতের পরিবার। বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত কোনো চৌকি ছাড়াই ফুটপাতে বসতে দেওয়ার ঘোষণায় চট্টগ্রাম মহানগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউ মার্কেট, কোতোয়ালি, রিয়াজউদ্দিন বাজার এবং স্টেশন রোড এলাকা হকার মুক্ত হয়েছে। ইতিপূর্বে এসব এলাকার হকার উচ্ছেদে দফায় দফায় সংঘর্ষ হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন হকার মুক্ত নিউ মার্কেট এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, বল প্রয়োগ করে নয়, আলোচনার ভিত্তিতে এবং ভবিষ্যতে চট্টগ্রামের হকারদের স্থায়ী বসার ব্যবস্থা করার আশ্বাসে তারা নিজেরাই সরে গিয়েছে। ইভিনিং এবং নাইট মার্কেট করা সহ আলোচিত জহুর হকার মার্কেটকে 20 তলা ভবনে 5,000 হকার পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান তিনি। শ্রমিক দল, হকার শ্রমিক দল এবং হকার্স ফেডারেশন যারা আছে সবার সাথে আমরা বারবার মিটিং করেছি, তাদেরকে কনভিন্স করতে চেষ্টা করেছি যে আমরা অবশ্যই তাদেরকে একটা পুনর্বাসনের সুযোগ আমরা দিব, এবং যে টাইমটা সবচেয়ে বেশি যানজট, সকাল থেকে মানুষ অফিসে যায়, সকাল 8টা থেকে শুরু করে তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। আমরা আপাতত তাদেরকে বিকেলে 3টা থেকে রাত 11টা পর্যন্ত একটা ডিসিপ্লিন রয়েছে, কোনো ধরনের চৌকি এখানে বসানো যাবে না। এটা মুভেবল একটা আমব্রেলা যেটা আমরা মার্কেট করে দিয়েছি আগ্রাবাদে, আপনারা দেখবেন এটা নাইট মার্কেট আমরা করে দিয়েছি। এটা একটা ডে মার্কেট, এটা একটা ইভিনিং মার্কেট হবে বিকাল 3টার পর থেকে। ক্রেতাদের মাঝে নতুন মডেলের 6টি গাড়ি হস্তান্তর করেছে BYD বাংলাদেশ। বিকেলে রাজধানীর তিব্বতে BYD শোরুমে গ্রাহকদের হাতে নতুন সিলায়ন 6 তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নতুন মডেলের গাড়িটির ফিচার ও পারফরম্যান্স তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ইভি খাতে তারা আগামীতেও উদ্ভাবন ও প্রযুক্তি ধারায় নেতৃত্ব দিতে পারবে। সেখানে রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং BYDর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব জ্যাং জি উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর
বর্তমান সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে এমন অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বর্তমান সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে, মিটিং মিছিলে বাধা দিচ্ছে, হামলা মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। দলের বনানী কার্যালয়ে কেন্দ্রীয় বর্ধিত সভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন জি এম কাদের। সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। নব্য ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি। তারা এবং তাদের দোসররা মিলে দেশটাকে একটা ভয়াবহ আতঙ্কগ্রস্ত মানুষের দেশ হিসাবে সৃষ্টি করে ফেলেছে। একতরফা নির্বাচন করছেন, সমস্ত হাটঘাট মাঠ দখল করছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, বিভিন্ন জায়গায় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন। সংবিধানের অধিকার সেটা সেই অধিকারগুলো পর্যন্ত তারা বিভিন্নভাবে খর্ব করছেন। রাজনৈতিক দলগুলো যেমন আমাদের দলকে তারা কোনোখানে মিটিং মিছিল করতে দিচ্ছেন না, খুবই বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করছেন না, শুধু তারা আমাদের উপরে সহিংসতা করছেন এবং আমাদেরকে ধরে নিয়ে মামলা দিচ্ছেন এবং মামলার ভয় দেখাচ্ছেন। এবং এইগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য জাতীয় পার্টি সামনের দিকে জনগণকে সামনে আন্দোলন করতে প্রস্তুত হচ্ছে। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারের পর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন, প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করে বিএনপি, নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি, নিবন্ধন স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন 24শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20শে জুলাই। এবং সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট, টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।